হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের জন্য আরও একটি কোরিয়ান টাইম ট্রাভেলের ড্রামা নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের মেন ফিমেল লিড টাইম ট্রাভেল করে চোসন এরিয়ায় পৌঁছে যায়, যেখানে পদে পদে বেঁচে থাকার জন্য ওকে লড়াই করতে হয়। চলো দেখে নেওয়া যাক। গল্পের শুরুতে আমাদের একটি মেয়েকে দেখানো হয়, যাকে রাজদরবারে নিয়ে যাওয়া হচ্ছিল শাস্তি দেওয়ার জন্য। এখানে আমাদের মেয়েটি জানায় যে আমার সামনে যেই লোকটি বসে আছে ইনি হচ্ছেন রাজা ইয়নহি, চোসন এরিয়ার সব থেকে নিষ্ঠুর রাজা। এমনকি আমি এটাও শুনেছি যে এই রাজা ছিলেন খাবারের জন্য পাগল। মন্ত্রীরা রাজার উদ্দেশ্যে বলে যে মহারাজ, আপনাকে এই রাঁধুনিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তখন রাজা মেয়েটির কাছে গিয়ে সবাইকে জানায় যে কাল রাতে এই মেয়েটি আমাকে একটা আজব ধরনের খাবার খাইয়ে বিভ্রান্ত করে দিয়েছে, তাই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বলে রাজা তলোয়ার নিয়ে মেয়েটির দিকে এগিয়ে গেলে মেয়েটি ভাবে যে আজকেই হয়তো তার শেষ দিন। কিন্তু তখনই রাজা সবাইকে আদেশ দেয় যে এই মহিলাকে আমি আমার রাজ্যের প্রধান রাঁধুনি হিসেবে নিয়োগ করলাম। যেই আদেশটি শোনা মাত্রই রাজদরবারে থাকা সমস্ত লোকের যেন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। রাজা আরও জানায় যে এই মহিলা প্রতিদিন আমার জন্য রান্না করবে, আর একই খাবার যদি দ্বিতীয়বার দেওয়া হয় তাহলে ওই দিনই ওর শেষ দিন হবে। এই বলে রাজা তার বাঁধনটি ওখানেই খুলে দেয়। তখন আমাদের মেয়েটি জানায় যে আমি হলাম ইয়ন সিয়ন। আপনাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আমি 2025 থেকে এখানে এসেছি। এখন আমি আপনাদের জানাবো যে আমি কিভাবে এই নিষ্ঠুর রাজার রাজ্যে ফেঁসে গেলাম। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় প্যারিসে একটি বিখ্যাত রান্নার প্রতিযোগিতা চলছে, যেখানে ইয়োনা অংশগ্রহণ করছিল। সবকিছুই ভালো মতো চলছিল, কিন্তু হুট করেই ওর গ্যাসটা জ্বলছিল না, তাই বলে ও থেমে থাকেনি। ইয়োনা ওখানে থাকা খড় নিয়ে একটি গামলির মধ্যেই আগুন জ্বালিয়ে সেখানেই মাংসটি রান্না করতে থাকে। আর মাত্র 4 মিনিট বাকি ছিল। ইয়োনা খুব দক্ষতার সাথে এই 4 মিনিটের মধ্যেই তার খাবারটি সে রেডি করে ফেলে। বিচারকরা তার খাবার যেভাবে খায় দেখে মনে হচ্ছিল যেন তারা কতকাল ধরে খাবারটি খায়নি। এখানে ইয়োনাকে বিচারকরা তার খাবারের ব্যাপারে জিজ্ঞাসা করলে ইয়োনা জানায় যে আমার খাবারটি হচ্ছে হরিণের মাংস দিয়ে বানানো এক ধরনের ডিজার্ট, যেটা চোসন এরিয়ার রাজা ইয়নহির সবথেকে ফেভারিট খাবার ছিল। এরপরে আসে জয়ী ঘোষণা করার পালা, যেখানে যে জিতবে সে পেয়ে যাবে 1 লাখ ইউরো, এছাড়া একটি সুন্দর সুযোগ মিসেলেস 3 স্টার রেস্টুরেন্টের হেড শেফ হিসেবে নিযুক্ত হওয়ার, যেখানে জয়ী হিসেবে ঘোষণা করা হয় ইয়োনাকে। ইয়োনা তার এই অ্যাচিভমেন্টটাকে প্যারিসের আইফেল টাওয়ারের পাশে সেলিব্রেট করতে থাকে। তখন আমরা ইয়োনার ল্যাপটপে একটি নিউজ দেখতে পাই, যেটার বাংলা অনুবাদ ছিল প্যারিসে দীর্ঘ 317 বছর পর আজ একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। তখন ওর কাছে ওর বাবার ফোন আসে। ইয়োনা ওর বাবাকে সমস্ত কিছুটা জানায়। এরপরে ওর বাবা ওকে জানায় যে যদি তুমি প্লেনে করে আসো তাহলে তুমি সম্পূর্ণ সূর্যগ্রহণটা দেখতে পাবে। এছাড়াও ওর বাবা আরও বলে যে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে, তোমাকে চোসন এরিয়ার একটি বই আনতে হবে, যেটা প্রফেসর তোমার হোটেলে তোমাকে দিয়ে যাবে। এরপর আমরা দেখি ইয়োনা কোরিয়া যাওয়ার জন্য প্লেনের মধ্যে পৌঁছে যায়, যেখানে প্লেনের গ্রুপ মেম্বাররা কিছু খাবার দেয় এবং সে বুদ্ধি করে কিছু খাবার পকেটের মধ্যে রেখে দেয় সেটা পরে খাবে বলে। তখনই নিজের সামনে একটি চিংড়ি মাছের ডিশ দেখে নিজের পকেট থেকে সস বের করে তার মধ্যে দিয়ে সেটাকে মনের আনন্দে খেতে থাকে। তখনই প্লেনের পাইলটরা বলে ওঠে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা যদি এই মুহূর্তে আপনাদের জানালার দিকে তাকান তাহলে আজকের জন্য স্পেশাল সূর্যগ্রহণটা দেখতে পাবেন। সবাই যখন জানালা দিয়ে সূর্যগ্রহণ দেখছিল, ফটো তুলছিল, তখনই ইয়োনার পাশে থাকা এক ভদ্রলোক ইয়োনার গায়ের ওপরে কফি ফেলে দেয় এবং তার এই ভুলের জন্য সে ক্ষমা চায়, যার ফলে ইয়োনা বাথরুমের দিকে যায় নিজের জামা কাপড় পরিষ্কার করার জন্য। কফি পড়ে যাওয়ার ফলে ওর বাবার জন্য ও যেই বইটি নিয়ে যাচ্ছিল সেটা অনেকটা পরিমাণে নষ্ট হয়ে গিয়েছে। সে বইটি খুলে যখন পরিষ্কার করতে যায় তখন ইয়োনা একটু অবাক হয়, কারণ এই বইটি ছিল একটি রেসিপির বই যার নাম ছিল মাঙ্গনরুক। সে আগ্রহ নিয়ে বইটি দেখতে থাকে। তখনই সে লক্ষ্য করে যে বইয়ের শেষ অংশটা এখানে নেই, আর ওর পাশেই লেখা রয়েছে আমার প্রিয়তমা, যখনই তুমি এটা পড়বে তখনই যেন আমার কাছে ফিরে চলে এসো। যেটা পড়ার সাথে সাথেই আমরা লক্ষ্য করি যে বইটির নাম অর্থাৎ মাঙ্গনরুক চকচক করে উঠেছে। এদিকে সূর্য পুরোপুরিভাবে গ্রহণ লেগে যায় এবং ইয়োনা তখনই হাওয়ার ওপরে ভাসতে থাকে, আর ভাসতে ভাসতে বইটির মধ্যেও হারিয়ে যায়। সাথে সাথে ও এসে পৌঁছায় জোসন আমলে, আর ইয়োনা যেই জায়গাটির মধ্যে আটকে পড়েছিল সেটা ছিল হরিণের ফাঁদ। তখনই আমরা রাজাকে দেখি, যে কিনা অনেকদিন পর আজ হরিণ শিকার করার জন্য বেরিয়েছে। আজ ছিল সূর্যগ্রহণের দিন, আর এই দিন শিকার করা হলে ভগবান ভালো চোখে
দেখে না। তখনই রাজার সাথে আসা মন্ত্রীরা রাজাকে জানায় যে আজকের দিনটা স্বীকার করলে ঈশ্বর আমাদের ওপর রাগ করতে পারেন, এছাড়াও আমাদের শাস্তি দেওয়ার জন্য একটি ডাইনিও পাঠাতে পারেন। কিন্তু রাজা তাদের কোনো কথাই পাত্তা দেয় না। সাথে সাথে সূর্যগ্রহণের ফলে চারিদিকটা অন্ধকার হয়ে যায়। এদিকে ইয়োনা হরিণের জালের মধ্যেই বন্দি অবস্থাতে ওর জ্ঞান ফিরে আসে। সে কিছুই বুঝতে পারে না, আমি এখানে কি করে এলাম আর এই জালের মধ্যেই বা কিভাবে আটকে গেলাম। তখনই সে তার ফোন বের করে, কিন্তু তার ফোনের মধ্যে কোনোই সিগন্যাল থাকে না। তখন সে মনে মনে বলতে থাকে যে এখানে 5G নেটওয়ার্কও কাজ করছে না। দেওয়ার সময় তো বলেছিল সব জায়গার মধ্যে কাজ করবে, কিন্তু এখানে তো একটাও টাওয়ার নেই। এই আমি কোন অ্যামাজন জঙ্গলের মধ্যে এসে পড়েছি। এদিকে আমরা দেখি যে রাজা দেখে ওর পাশ দিয়ে একটি শিয়াল চলে যাচ্ছে, আর কোরিয়ানদের মতে কোনো ডাইনি বা এরকম চরিত্রের কোনো কিছু যদি ছদ্মবেশ ধরতে চায় তাহলে সে প্রথমে শিয়ালেরই ছদ্মবেশ ধরে। তাই জন্য রাজা ভাবে এটা হয়তো ঈশ্বরের পাঠানো সেই ডাইনি, তাই জন্য রাজা তাকে শিকার করার জন্য এগিয়ে যায়। কিন্তু রাজা যখন তার তীর চালায় সেটি সোজা গিয়ে ইয়োনা যেখানে ফেসে থাকে সেই ডালের মধ্যে লাগে এবং ইয়োনা নিচে পড়ে যায়। তখনই রাজা ওর কাছে এলে ইয়োনা জিজ্ঞাসা করে তুমি কি কোরিয়ান? রাজা ইয়োনার এইরকমই মডার্ন সাজগোজ দেখে ধারণা করে নেয় যে নিশ্চয়ই এটা ডাইনি। যেটা ভাবার সাথে সাথেই রাজা ইয়োনার দিকে তীর ছুঁড়তে গেলে ইয়োনা শিয়ালটার দিকে দেখিয়ে বলে যে ওই দিকে চলে গিয়েছে বলে পালাতে থাকে। এভাবে পালাতে পালাতে সে চলে আসে একটা পাহাড়ের শেষ সীমান্তে, যার নিচে ছিল একটি বিশাল সমুদ্র। তখন ইয়োনা রাজার দিকে ইলেকট্রিকের একটি ডিভাইস দেখে জানায় যে আমার দিকে এলে আমি তোমাকে শক দিয়ে অজ্ঞান করে দেব। রাজা ভাবতে থাকে যে এটা ওর হাতে কি রয়েছে। রাজা ভাবতে থাকে এটা কি হতে পারে, তার হাতে ওটা কি রূপোর কোনো বানানো পাত্র নাকি। ইয়োনার হাতে সেই ইলেকট্রিক্যাল জিনিসটি দেখে রাজা মনে মনে বলে আমি 100% নিশ্চিত এটাই ভগবানের পাঠানো ডাইনি। কিন্তু ইয়োনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজাকে জিজ্ঞাসা করে ওয়েট তুমি কি কোনো অ্যাক্টর নাকি? এখানে কি কোনো ধরনের হিস্ট্রিক্যাল ড্রামার সিরিজ শুটিং চলছে? এই সমস্ত কথার মাঝে রাজা ইয়োনার দিকে একটি তীর ছুঁড়ে মারলে তীরটি গিয়ে লাগে সোজা ইয়োনার ব্যাগে, যার ফলে ব্যাগটি সোজা পাহাড় থেকে নিচে পড়ে যায়। ইয়োনার তো এটা দেখে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু রাজা যখন দ্বিতীয়বার তার দিকে আবার তীর ছুঁড়তে যাবে তখন সে লক্ষ্য করে যে তার সমস্ত তীর শেষ হয়ে গিয়েছে। যেটা দেখার সাথে সাথে ইয়োনা বলে মাই ডিয়ার তুমি এখন আমার লেজারের অ্যাটাকের সাথে সাথেই অজ্ঞান হয়ে যাবে। তখনই হঠাৎ করে কেউ একজন রাজার দিকে তীর ছুঁড়ে মারলে রাজা ইয়োনাকে নিয়ে সোজা পাহাড় থেকে নিচে পড়ে যায়। এখানে রাজাকে কে তীর মেরেছে এটা আমাদের দেখানো হয় না। রাজা আর ইয়োনা সোজা গিয়ে পাহাড়ের সমুদ্রের জলের ওপরে পড়ে। ইয়োনা সমুদ্রের কিছুটা দূরে গিয়ে একটি তীরের মধ্যে পৌঁছায়, যেখানেও রাজার এরকম অবস্থা দেখে 911-এ কল করার জন্য ফোনটি খোঁজে। কিন্তু তখনই ওর মনে পড়ে যে ওর ফোনটি ওর ব্যাগের মধ্যে রয়েছিল আর ওই ব্যাগটি ওখানেই পড়ে রয়েছে। তাই জন্য ইয়োনা রাজার পকেট চেক করে। ইয়োনা ভাবছিল হয়তো রাজার কাছ থেকে ফোন পাওয়া যাবে, কিন্তু সে ভালো করে চেক করে দেখে যে এই লোকটার আসলে তো কোনো পকেটই নেই। সে অনেক হাতাহাতির পর কিছু একটা পায়, দেখা যায় সেটা ছিল একটি পার্সোনাল ছুরি। আর তখনই আমরা দেখি যে রাজার জ্ঞান ফিরে আসে। রাজা ছুরিটি ইয়োনার দিকে দেখিয়ে বলে তুমিই সেই ডাইনি, আমাকে মারার জন্য এসেছো। কিন্তু ইয়োনা বলে একদমই না, আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি তোমার মোবাইল ফোন খুঁজছিলাম। রাজা বলে মোবা ফোন, এটা আবার কি? এই বলে ওরা দুজনেই ওখানে কিছুক্ষণ ঝগড়া করতে থাকে। একটা পর্যায়ের পর ইয়োনা রাজার হাত থেকে ছুরিটি নিয়ে নেয়। রাজা জিজ্ঞাসা করে তুমি ডাইনি তাই না? কিন্তু ইয়োনা বলে কি আজে বাজে কথা বলছো, আমি কোনো ডাইনি না, আমি একটি সাধারণ মানুষ, একজন সেফ রাঁধুনি। এভাবে হাতাহাতির পর একটা পর্যায়ে ইয়োনার মাথার বাড়ি খেয়ে রাজা ওখানেই অজ্ঞান হয়ে যায়। ইয়োনা তখন রাজাকে এক জায়গায় বেঁধে রাখে। অন্যদিকে আমরা রাজবাড়িতে একটি কাং নামের মেয়েকে দেখি, যে ছিল রাজার শাহী সখী। আজকে অনেকটা পরিমাণে চিন্তিত, কারণ একে তো সূর্যগ্রহণের দিন, তার উপরে রাজা শিকার করতে গিয়েছে, তার ওপর ওনাকে আবার নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ইয়োনা রাজাকে বেঁধে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে রাজা ইয়োনার কাছে এক কাপ দারুচিনির শরবত চাইলে ইয়োনা বলে তুমি এমন ভাব করছো যেন তুমি ছোসনের রাজা। রাজা জানায় যে আমি আসলেই ছোসনের রাজা। এই বলে রাজা তার ড্রেসের মধ্যে ড্র্যাগনের লোগো দেখায়, যেটা দেখার পর ইয়োনা বলে আর ইউ ক্রেজি, এগুলো তো 3 ঘন্টার জন্য ভাড়াতে মাত্র 10,000 ইয়নে পাওয়া যায়, সাধারণ লোকজন এটা পরে রাজবাড়ি যায়। এই ড্রেসগুলো তো ফরেনারদের মধ্যে প্রচুর পপুলার। যেগুলো শুনে রাজা তো অবাক হয়ে যায় এবং ইয়োনাকে জিজ্ঞাসা করে যে আমি এমন কি করব যেটাতে তুমি বিশ্বাস করবে যে আমি একজন রাজা। যেটার উত্তরে ইয়োনা জানায় যে আমি এমন কি করব যেটাতে তুমি বিশ্বাস করবে যে আমি একজন রাঁধুনি।
এরপরেই ওরা দুজনে কিছুটা দূর এগিয়ে যায়, একটি বাড়ি খুঁজে পায়, যেখানে গিয়ে ইয়োনা কিছু জামা কাপড় পেলে সে তার নিজের ভেজা জামাগুলোকে চেঞ্জ করে নেয়। হঠাৎ ভেতর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে ভেতরে ঢুকতে ঢুকতে বলে, বুঝলাম না, এই ঘরে তো কোনো ধরনের কারেন্টের সুইচ নেই। তখনই ওর পেছন থেকে একটি মেয়ে এসে বলে, তুমি কি চোর? তাহলে আমার জামা কাপড় পরে আছো কেন? এই বলে মেয়েটি ইয়োনাকে চোর চোর বলে বের করে দিতে চায়। তখনই ইয়োনা ওর হাত ধরে ওকে থামিয়ে বলে, তুমি কি বলতে পারবে আমরা কোথায় আছি? মেয়েটি জানায়, তুমি কি জানো না আমরা কোথায় আছি? এটা শালবজীব জঙ্গল। যেটা শোনার পরে ইয়োনা বলে, এরা নিশ্চয়ই আমাকে পাগল করে দেবে। ইয়োনা তখন মেয়েটিকে জিজ্ঞাসা করে বলে, তোমার নাম কি? আর এই প্রাচীনকালের জামা কাপড় পরে আছো কেন? এখানে কি কোনো ধরনের ড্রামা কিংবা সিরিজের শুটিং চলছে? মেয়েটি জানায়, আমার নাম খিলগাম। আর ড্রামা সিরিজ এগুলো আবার কি জিনিস? আমি তো জীবনে এরকম কোনো শব্দ শুনিনি। যেটা শোনার পর ইয়োনা ওকে জিজ্ঞাসা করে, এখন এটা কোন সাল চলছে? যেটাতে খিলগাম জানায় গত বছর গেমই ছিল, তাহলে এই বছরটা খ্যাপসেন হবে। যেটা শোনার পরে ইয়োনা অবাক হয়ে যায় এবং নিজেই মনে মনে ভাবতে থাকে, এরা এখনো পর্যন্ত আকাশের সাহায্য নেয় বছর গোনার জন্য। তখনই ইয়োনা খিলগামকে জিজ্ঞাসা করে যে এখানে কোনো ধরনের ডিপার্টমেন্টাল স্টোর বা শপিং মল রয়েছে। যেটা শোনার পর খিলগাম জানায় যে ডিপার্টমেন্টাল এটা আবার কোন জায়গা? যে সমস্ত কথা শুনে ইয়োনা বুঝে ফেলে যে সে আসলেই অতীতে ছোসন এরিয়ায় পৌঁছে গেছে। তারপরে ইয়োনার খিদে পেলে সে খিলগামের সাথে ওখানে রান্না করতে শুরু করে এবং বিশেষ ধরনের উপকরণের জন্য সে তার পকেট থেকে সেই সস এবং বাটার নিয়ে আবার রান্না করতে শুরু করে, যাকে খিলগাম তো মুগ্ধভাবে দেখতে থাকে। রান্না হয়ে যাওয়ার পর ইয়োনা রাজাকে 1 চামচ খাইয়ে দিলে রাজা তো ঝালে অবস্থা খারাপ করে ফেলে। রাজা ইয়োনাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সত্যি আমাকে খুন করার চেষ্টা করছো? যেটা শুনে ইয়োনা বলে যে এটা আমি সস দিয়ে বানিয়েছি, যার ফলে এটা খেতে আরও সুস্বাদু লাগছে, আর তুমি বলছো কি না আমি তোমায় মারার চেষ্টা করছি? তখন খিলগাম ওটা টেস্ট করে, আর খিলগামেরও অবস্থা রাজার মতনই। ইয়োনা বলে, ঠিক আছে, তোমাদের দুজনকেই খেতে হবে না, এই সব খাবার আমিই খাবো। তখন খিলগাম জানায় যে এটা খেতে ঝাল হলেও এটা খেতে কিন্তু খুব দারুণ, খুব সুস্বাদু। তারপর এটা বলে তারা দুজনেই সব খাবার শেষ করে ফেলে। শেষে রাজাকে 1 চামচ আবার দিলে সেটাকে রাজা হেব্বি মজা নিয়ে খেতে থাকে। এরপরে রাজা ওখানেই ঘুমিয়ে পড়ে, আর ইয়োনা রাজার গায়ে একটি চাদর দিয়ে দেয়। এরপরে ইয়োনা খিলগামকে নিয়ে নিজের হ্যান্ডব্যাগ খোঁজার জন্য পাহাড়ের দিকে যায়। অন্যদিকে সবাই রাজাকে খুঁজতে খুঁজতে রাজার কাছে পৌঁছে যায়। রাজা তখন সবাইকে জানায় যে সবাই আমার কথা মন দিয়ে শোনো, এখানে পাশেই একটা ডাইনি রয়েছে, সে আমাকে খুব অপমান করেছে, তাকে সবাই মন দিয়ে খোঁজো আর আমার কাছে নিয়ে এসো। এদিকে ওরা দুজন নদীর ধারে হাত পা ধুচ্ছিল। তখনই ইয়োনা জিজ্ঞাসা করে যে তুমি জঙ্গলের মধ্যে একা কেন থাকো? যার উত্তরে খিলগাম জানায় যে এখানে রাজা আমাদের দেখলে প্রাসাদে ধরে নিয়ে যায়। যেটা শুনে ইয়োনা খিলগামকে বলে যে তুমি ঠিকই বলেছো, এটা তো জোসনে ঘটতো। তখন খিলগাম হাসতে হাসতে বলে, তাহলে তুমি জোসনে নেই তো কোথায় রয়েছো? ইয়োনা হঠাৎ খুশিতে চিৎকার করে ওঠে এবং বলে যে আরে ওখানে কতগুলো মানুষ রয়েছে। ইয়োনা চিৎকার করে সৈন্যদের ডাকতে থাকে, যেটাতে খিলগাঁও ওকে ধরে বলে, আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই মুহূর্তে বাছাই পর্ব চলছে, দেখো কয়েকজন মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। তখনই ওখানে একটি সৈন্য এসে বলে যে তোমরা এখানে কি করছো? এরপরে সৈন্যগুলো ওকে ধরে নিয়ে যায় আর ওদের কারাগারের মধ্যে বন্দি করে রাখে। কিছুক্ষণ পর ওখানে একটি লোক এসে ওদের বাছাই পর্ব শুরু করে, যার মধ্যে যারা ডান দিকে রয়েছে তাদেরকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে এবং যারা বাম দিকে রয়েছে তাদের রান্না বান্নার কাজের জন্য নিয়োগ করা হবে। বাছাই পর্বে যখন ইয়োনাকে তার বয়স জিজ্ঞাসা করা হয় তখন সে 27 বছর বললে তাকে বাম দিকে পাঠিয়ে দেওয়া হয়। তখন যেই বয়সটা ওদের কাছে অনেক বেশি বলে মনে হয়, যেটাতে খিলগামকেও ওর বয়স জিজ্ঞেস করলে ও জানায় যে আমার বয়স 30 বছর। যেটা শুনে বাছাই পর্বের পাশে থাকা একটি লোক বলে ওঠে যে তুমি মিথ্যে কথা কেন বলছো? তোমাকে দেখে তো মনে হয় যে তোমার বয়স 17 হবে। কিন্তু তারপরেও ওরা খিলগামকে বয়স্ক মহিলা বলে বাম দিকে পাঠিয়ে দেয়। এরপরে ঘোষণা করা হয় যারা বাম দিকে রয়েছে সেই মেয়েরা রান্নাঘরে গিয়ে খাবার বানাবে। ইয়োনা রান্নাঘরে গিয়ে সমস্ত জিনিসপত্র দেখে অবাক হয়ে যায়। এখানে সমস্ত জিনিসপত্র পুরনো যুগের দেখে ইয়োনা খুশি হয়ে অবাক হয়ে দেখতে থাকে সবকিছু। ইয়োনা ওখানের একটি মহিলাকে জিজ্ঞাসা করে আপনি মূলা কাটছেন কেন? যার উত্তরে মহিলাটি জানায় যে মূলা দিয়ে শরবত খেতে রাজা খুব ভালোবাসে। যেগুলো দেখে ইয়োনার মাথা হ্যাং হয়ে যায়। সে সবাইকে জিজ্ঞাসা করে আপনারা এসব কেন করছেন? আপনাদের বাড়ি ঘরে কি কোনো কাজ নেই? তখন ওখানের আরেকটি মহিলা জানায় যে এসব জানলে কি আমরা এখানে কাজ করতাম? গতকাল এখানের সমস্ত চাকরানি পালিয়ে গিয়েছে। তখন ওখানে একজন সৈন্য এসে বলে যে তোমরা সবাই মন দিয়ে কাজ করো, আজকে এখানে একটি সম্মানীয় ব্যক্তি আসবে। যদি তোমরা 9 পদের রান্না করতে
করতে না পারো তাহলে তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তার কথা শুনে ওখানে থাকা সমস্ত মহিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা সবাই জানায় যে আমরা জন্ম থেকেই লাউ আর শুটকি দিয়ে সাধারণ খাবার বানাই, এই 9 পদের রান্না আমরা কি করে রান্না করব। আমরা এই 9 পদের খাবার রান্না করতে পারবো না। তখনই ইয়োনা বলে যে আমি পারবো, তবে শর্ত হচ্ছে আমি যদি রান্না করে খাওয়াই তাহলে তোমাদেরকে আমাদের সবাইকে ছেড়ে দিতে হবে। যেই শর্তে ওরা রাজি হয়ে যায়। ইয়োনা কি পারবে নিজের আধুনিক টেকনিক ব্যবহার করে রান্না করে ওদের এই শর্ত পূরণ করতে? দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের পর্বে। ইয়োনা শর্ত মতো রান্না করার জন্য মন খারাপ করে চলে আসে। সে এসে চিন্তা করে যে এখানে আমার টাইপের তো কোনো ধরনেরই খাবার নেই, সব বন জঙ্গলের লতা পাতা, কি আর বলবো। তখনই খিলগাম গন্ধ শুকে শুকে এক জায়গা থেকে মাংস বের করে আনে। ইয়োনা সিদ্ধান্ত নেয় আজ সে ফরাসি স্টাইলের স্টিক বানাবে। পরে যখন সে মাংসটি কাটার জন্য নিয়ে যায় তখন সে লক্ষ্য করে যে মাংসটি পরিমাণের তুলনায় অনেকটা শক্ত। তখন তার মনে পড়ে যে তার বাবা তাকে একটি বই দিয়েছিলেন যেখানে লেখা আছে কিভাবে শক্ত মাংসকে নরম করতে হয়। আসলে এটা ছিল হরিণের মাংস। তাই জন্য ইয়োনা খিলগামকে হানজি নামের একটি দামি কাগজ আনতে বলে। ইয়োনা তারপরে মাংসটিকে ছোট ছোট পিস করে কেটে নেয়। ছোট ছোট পিসগুলোকে ইয়োনা ভালো করে কাগজের মধ্যে বেঁধে নেয় এবং অতিরিক্ত গরম জলে না দিয়ে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলে ছেড়ে দেয়। ইয়োনা ওদের জানায় মাংসকে যদি গরম জলের মধ্যে বেশিক্ষণ ডোবানো হয় তাহলে মাংসের মায়োসিন নামের একটি প্রোটিন ভেঙে যায়, আর এই প্রোটিন ভেঙে যাওয়ার কারণে মাংসটি দ্রুত নরম হতে থাকে। পরে ইয়োনা যখন তাদেরকে মাংসটি কেটে দেখায়, যেটা দেখে তারা ইয়োনার খুব প্রশংসা করতে থাকে। এদিকে আমরা ইন বংশের বাবা আর ছেলেকে দেখি। তাদেরকে যখন চা এবং স্ন্যাক্স দেওয়া হয় তারা রেগে যায়। তখন কুসিনজোর কাকার আদেশে ইয়োনার রান্না করা সেই মাংস ওদের দেওয়া হয়। তখন এত অল্প মাংসের টুকরো দেখে তারা আরো রেগে অস্থির হয়ে যায়। তখন ওই বাবা ছেলের মধ্যে ওর বাবা জানায় যে তুমি কি আমাদের ভিক্ষুক ভেবেছো নাকি এই রাজ্যের সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে। সাথে সাথে ইয়োনা ও বাকি সবাইকে ধরে আনা হয়। ইয়োনা লক্ষ্য করে যে এখনো পর্যন্ত ওরা কোনো খাবারই টেস্ট করেনি। তাহলে এত ভুল ধরছে কেন? ইয়োনা তাদেরকে বলে আপনারা খাবারটি না খেয়েই আমাদের ভুল ধরতে পারেন না, এটা ঠান্ডা হওয়ার আগে খাওয়া উচিত। এই খাবারটি যদি ভালো না হয় তাহলে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তখনই ওখানে ইন বংশের লোকেরা মি নামের একটি মেয়েকে ধরে আনে। মেয়েটি আসলে কুসিনজো রাজ্যের যে রাজ্য চালনা করে সেই রাজ্যের গভর্নমেন্টের নাতনি। ইন বংশের লোকেরা জানায় যে যদি খাবারটি ভালো না হয় তাহলে আমরা আপনার নাতনিকে নিয়ে যাব। এরপরে তারা খাবারটিকে টেস্ট করে। খাবারটি খাওয়ার পরেই তারা দুজনেই হারিয়ে যায়। ওরা ভাবতে থাকে এই খাবার কি দিয়ে বানানো, আমি তো এর আগে কখনোই এরকম খাবার খাইনি। কিন্তু তারপরেও ইন বংশের লোকেরা এই খাবারের নামে দুর্নাম করে যে এই খাবারে কোনো ধরনের প্রাকৃতিক ছোঁয়া নেই, এ কিরকম ধরনের খাবার, কিছুই তো দেখতে পাইনি। তখন গভর্নর এক পিস মাংস টেস্ট করে দেখে এবং সেটা আসলেই খেতে খুব সুস্বাদু হয়েছে। আমি কোনোদিন এরকম মাংস খাইনি, তুমি মিথ্যে কথা বলছো কেন, যাতে তুমি আমার নাতনিকে এখান থেকে নিয়ে যেতে পারো। এটা বলে গভর্নর তার তলোয়ারিটা বের করে ওদের মারতে যাওয়ার জন্য। তখনই উন বলে যে আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি। তারপরে উন ওদের মন রাখার জন্য রাধুনিকে হত্যা করার আদেশ দেয়। তারপরে শুধুমাত্র ইয়োনাকেই মারার জন্য ধরে নিয়ে যায়। ইয়োনা বারবার বলে যে এরকম ড্রামা কেন হচ্ছে, এই শয়তানগুলো মিথ্যে কথা বলছে। তখনই পাশ দিয়ে কেউ একজন বলে ওঠে থেমে যাও, আর আমরা দেখি যে ওখান থেকে রাজা কুসিনজো আসছে, যাকে দেখা মাত্র ইয়োনা তাকে সম্মান করে। আর এখানে ইমরা আগে ভেবেছিল যে কুসিনজো হয়তো মারা গিয়েছে। ইয়োনা মনে মনে ভাবছিল এই গলার আওয়াজ তো পরিচিত লাগছে। যখন সে তার মাথাটি ঘুরিয়ে রাজাকে দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যাই হোক, পরে রাজা কুসিনজো ইয়োনার খাবার টেস্ট করতে বসে। সে প্রথমে ইয়োনারকে খাবারটি টেস্ট করতে বলে। খাবারটি খেতে খেতে ইয়োনা ভাবতে থাকে যে আমি পড়েছিলাম আগে ছোসনের রাজার নাকি খাবারের শখিন ছিল। এই রাজার খাবার টেস্ট করার অপরিসীম দক্ষতা রয়েছে। আমি আশা করি রাজার এই বৈদমাইস্টার মতনই বলবে না যে এই খাবারের মধ্যে কোনো প্রাকৃতিক ছোঁয়া নেই। তারপরে কুসিনজো যখন সেটা মুখে দেয় দেখা যায় যে স্বাদে তার লোমগুলো দাঁড়িয়ে যায়। সে মনে মনে ভাবে একটা মাংস কিভাবে এতটা নরম হতে পারে। রাজা মাংসটি খাওয়ার পর এতটাই আনন্দিত হয় যে সে আগে কখনো এতটা আনন্দ হয়নি। তখন রাজা ইয়োনাকে জিজ্ঞাসা করে তুমি এত পারফেক্ট ভাবে এই মাংস কিভাবে রান্না করলে। রাজা ইনদের জিজ্ঞাসা করে এই খাবার খেয়ে মনে হলো আমি দীর্ঘদিন পর তৃপ্তি নিয়ে কিছু খেতে পেরেছি। তাহলে বললে কিভাবে যে এই খাবারে কোনো প্রাকৃতিক ছোঁয়া নেই। তারপরে রাজা ইয়োনার দিকে তাকিয়ে ওকে জিজ্ঞাসা করে তোমার বয়স কত, তুমি কি বিয়ে করেছো। ইয়োনা বলে যে আমার বয়স 27 বছর, আমি এখনো আনম্যারিড। যেটা শুনে রাজা জিজ্ঞাসা করে অনম্যারিড আবার কি।
তখন ইয়োনা রাজাকে বুঝিয়ে বলে যে আমার বয়স 27 বছর, তবুও আমি বিয়ে করিনি। এটা শুনে রাজা প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ তখনকার সময়ে তো 15 থেকে 16 কিংবা 17 বছরেই মেয়েদের বিয়ে হয়ে যেত। এরপরেই রাজা ইয়োনাকে ওখান থেকে বাইরে পাঠিয়ে গভর্নরের নাতনিকে রুমে পাঠাতে বলে। তখনই গভর্নর জানায় যে আপনি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারেন, আপনি কি এখনো মেয়েদের মজা মস্তির জন্য ব্যবহার করে থাকেন? দয়া করে আমার নাতনির কথাটি চিন্তা করুন। তখনই রাজা উঠে দাঁড়িয়ে গভর্নরকে জানায় যে তুমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, এর বেদনা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তখনই রাজা তলোয়ার বের করে বাকি সৈন্যদের আদেশ দেয় এই গভর্নরকে নির্বাসনে দিয়ে দাও, এর অপরাধ হলো এ আমাকে অপমান করে কথা বলেছে। এদিকে আমরা ইয়োনা আর খিলগামকে বন্দি করে রাখতে দেখি। তাদের যা বিচার করা সেটা কাল সকালেই প্রাসাদে হাজির করার পর হবে। তখনই খিলগামকে ইয়োনা বলে যে কবে যে আমায় এখান থেকে ছেড়ে দেওয়া হবে, আমি আমার বাড়ি যেতে পারবো। খিলগাম ইয়োনাকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়? তখন ইয়োনা ওকে জানায় যে আমি প্যারিস থেকে বিমানে করে কোরিয়া ফিরে যাচ্ছিলাম, হঠাৎ আমি একটা রান্নার বই উল্টো পাল্টা করে দেখতে থাকি। তখনই ইয়োনার মনে পড়ে ওই বইটির কথা, ওই বইটি তো তার ব্যাগেই রয়ে গিয়েছে। আর বলে রাখি এই বইটির নামই হচ্ছে মাঙ্গুন রূপ। এদিকে আমরা রাজাকে দেখি বাইরে একা দাঁড়িয়ে থাকতে। তখনই ওর কাছে সংজে আসে। এরপরে ওরা দুজনে বসে কথা বলতে থাকে, যেখানে রাজা ওকে জানায় যে রাধুনী এবং ওর সাথে যে মেয়েটি থাকে তাকে বাদ দিয়ে বাকি সব মেয়েদের ধরে আনা হয়েছে, তাদের সবাইকে ছেড়ে দেওয়া হোক। যেটা শোনার পরে সংজয় জিজ্ঞাসা করে তার মানে কি আপনি গভর্নরের নাতনিকেও নিয়ে যাবেন না? যার উত্তরে রাজা জানায় যে না। যেটাতে সংজয় জিজ্ঞাসা করে এর মানে এটা নয় তো যে আপনার কোনো মেয়ে পছন্দ হচ্ছে না? রাজা জানায় এমনটা না, আমি এমনটা করতাম যাতে আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারি, কিন্তু গভর্নরের নাতনির জন্য আমি এটা বুঝতে পেরেছি যে আমার ওকে শাস্তি দেওয়া উচিত, আর যেটা করার পর আমি শান্তি পেয়ে গিয়েছি। এদিকে আমরা দেখি ইয়োনাদের কাছে এসে ওদের খাবার দিয়ে ওখান থেকে মুক্ত করে পাঠিয়ে দেয়। যাওয়ার সময় ইয়োনা এটা বুঝতে পারে যে উনের সাথে রাজার কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ইয়োনা যাবার সময় জানায় যে চিন্তা করবেন না, রাজা নিজের প্রাপ্য শাস্তি অবশ্যই পাবে। এদিকে ওরা যে কারাগার থেকে পালিয়ে গিয়েছে এই খবরটা রাজার কাছে পৌঁছে যায়। যাওয়ার সময় ওরা দুজনে কথা বলছিল। ইয়োনা খিলগামকে জিজ্ঞাসা করে তুমি কি একা থাকো, তোমার বাবা মা কোথায়? খিলগাম জানায় আমার বাবা মিথ্যা অভিযোগে হানিতে গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমি এখনো জানি না আমার বাবা বেঁচে আছে কিনা। আমার মা ওনাকে খোঁজার জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে যাওয়ার পর ডাকাতেরা আমার মাকে মেরে ফেলে। ইয়োনার তারপরে খিলগামকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে যাবে 500 বছর পরে? খিলগাম জিজ্ঞাসা করে আমি কি সত্যিই যেতে পারবো? তারপরে দুজনে সেই পাহাড়ে পৌঁছে যায় এবং ওখানে চারিদিকে ব্যাগটিকে খুঁজতে থাকে। আর ওখানে তখন রাজা পৌঁছে যায়। রাজা তাদেরকে ধরে ফেলে এবং ওদেরকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই ব্যাগটির জন্য জেল থেকে পালিয়ে এসেছো? তখন রাজা তার সৈন্যকে দিয়ে ব্যাগটি গুড়িয়ে আনে এবং ব্যাগটি হাতে নিয়ে ওকে জিজ্ঞাসা করে তুমি কি এটাই খুঁজছিলে? ইয়োনা তো খুশি হয়ে জানায় যে হ্যাঁ আমি এই ব্যাগটিই খুঁজছিলাম, এবং খুশি হয়ে রাজাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে যখনই ব্যাগটি সে নিতে যাবে রাজা ব্যাগটিকে নিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। আর ইয়োনা তো অবাক হয়ে দেখতে থাকে। তখন রাজা ওকে জানায় যে এবার তোমার পালানোর সমস্ত ধরনের রাস্তা বন্ধ হয়ে গেছে। রাজা ওদের দুজনকে বন্দি করে প্রাসাদের উদ্দেশ্যে নিয়ে যায়। প্রাসাদে আমরা রাজার সাই সখীকে দেখি। রাজা সখীর কাছে গিয়ে জানায় যে ভালো হয়েছে তুমি এখানে চলে এসেছো, আমি তোমাকে কিছু দেখাতে চাই, আমার সাথে এসো। এই বলে রাজা সখীকে নিয়ে ইয়োনার কাছে আসে আর সখীকে জানায় যে এই দেখো এটা হলো একটি ডাইনি। সখী জিজ্ঞাসা করে একে এখানে নিয়ে এসেছেন, তার মানে এর নিশ্চয়ই কোনো অপরাধ করেছে। রাজা বলে তুমি একদম ঠিক কথা বলেছ, কিন্তু একে আমি কোনো শাস্তি দিতে পারবো না, কারণ এর মধ্যে একটি দারুণ স্পেশালিটি রয়েছে। সখী ইয়োনার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন ইয়োনাকে ওখানেই জীবন্ত খেয়ে ফেলবে, যেটা দেখার পর ইয়োনা মনে মনে বলতে থাকে আরে বাপরে, এর চোখগুলো দেখেছো, যেন আমাকে এখানেই খেয়ে ফেলবে। সখী রাজাকে জানায় যে যদি আপনার অনুমতি থাকে তাহলে একে ছাঙ্গুয়ানে নিয়ে গিয়ে আপনার মনের মতো করে সাজিয়ে নিই। যার উত্তরে রাজা জানায় যে কোনো প্রশ্নই ওঠে না। যেটাতে সখী জিজ্ঞাসা করে তাহলে আপনি একে এখানে কেন এনেছেন? যার উত্তরে রাজা জানায় যে তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। তখন রাজা ইয়োনার কাছে গিয়ে ওকে জানায় যে যখন সময় আসবে তখন তুমি আমার কাছে নিজের জীবনের জন্য ভিক্ষা করবে। আর এখানেই আমাদের এই এপিসোডটি শেষ হয়। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। অনেকেই আছেন যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ। ইয়োনার থুতনি ধরে রাজা যখন তার দিকে তাকায় তখনই সাই সখী বলে ওঠে মহারাজ, বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, আপনার রাজপ্রাসাদে আরাম করা উচিত। এই বলে সে যখন রাজাকে নিয়ে প্রাসাদের দিকে যায় তখন ইয়োনা রাজাকে বলে ওঠে আরে মহারাজ, এটা তো আমাদের বলে যান যে আমাদের কোথায় রাখা হচ্ছে। তখন রাজা জিজ্ঞাসা করে কেন, ভয় লাগছে? ইয়োনা জানায় ভয় লাগাটাই তো স্বাভাবিক।
যা কিছু আমার সাথে ঘটছে সেগুলো প্রচণ্ড আজব। তখনই মহারাজ তার সৈন্যের মধ্যে একজনকে ইশারা করে ওদের দুজনের মাথায় একটি পুটলি দিয়ে বন্ধ করে দেয়। রাজা ওদের জিজ্ঞাসা করে, এখন তাহলে কি বলবে? এর ফলে তোমাদের ভয়টা কিছুটা হলেও কমেছে? ইয়োনা জানায়, ঠিকই বলেছেন, যখন আমরা কোনো কিছু দেখতেই পাবো না তখন আমাদের ভয়টা লাগবে কি করে? রাজা বলে যে আমি তোমাদের থাকার জন্য একটি স্পেশাল জায়গা বানিয়ে রেখেছি যেটা তোমাদের ভালো লাগবে। এটা বলে রাজা ওখান থেকে চলে যায়। এরপরে রাজপ্রাসাদে রাজবৈদ্য আসে এবং রাজার দেহের মধ্যে তীরের বাকি অংশটুকুকে বের করে রাজার চিকিৎসা করে। তখন আমরা লক্ষ্য করি যে বের করে নেওয়া তীরের টুকরোটি শাহী সখী লুকিয়ে নিজের কাছে রেখে দেয়। রাজবৈদ্য জানায় যে মহারাজের রক্তক্ষরণটা সঙ্গে সঙ্গেই কমে গিয়েছিল, কারণ এনার শরীরের মধ্যে একটি বিশেষ ধরনের লেপ লাগানো হয়েছিল। যদি ওটা লাগাতে একটুও দেরি হতো তাহলে মহারাজের জীবনের ঝুঁকি থাকতো। তখন রাজা জানায় যে ওই ডাইনিটি আমার এই ক্ষতস্থানের মধ্যে ওই লেপটি লাগিয়ে দিয়েছিল। যেটা শুনে সখী জানায় যে তাহলে ওই ডাইনিটি এই রাজপ্রাসাদে এই জন্যে জীবিত রয়েছে কারণ সে আপনার প্রাণ বাঁচিয়েছে। চিকিৎসা হয়ে যাওয়ার পরে শাহী সখী রাজবৈদ্যকে আদেশ দেয় যে এখানে যা কিছু হয়েছে সেটা আপনি ভুলে যাবেন, যেটাতে রাজবৈদ্য সম্মতি জানিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা রাজার সেই স্পেশাল বন্দোবস্ত দেখি যেখানে ইয়োনা এবং খিলগামকে রাখা হয়েছে। সেটা হলো রাজপ্রাসাদের মধ্যে একটি কারাগার। খিলগাম ইয়োনাকে বলে যে তাও ভালো, আমাদের পরার জন্য জামা কাপড় দিয়েছে, আমাদের প্রাণে মেরে ফেলেনি, এটাই আমাদের খুশি হওয়া দরকার। এদিকে সখী তার দাসীদের জানায় যে শত্রুর সাথে কেউ এরকমভাবে কথা বলে না। মহারাজ মেয়েটার প্রতি আগ্রহী, আর তাকে কেনই বা ডাইনি বলে ডাকে? মেয়েটা কি আকাশ থেকে পড়েছে নাকি? মেয়েটার সম্পর্কে খোঁজ নাও, কিভাবে রাজার সাথে দেখা হয়েছে, কিভাবে রাজার চোখেও পড়লো, এই সমস্ত খবর জানাও। আর সেই লুকিয়ে আনা তীর ওর দাসীকে দিয়ে বলে যে এটা রাজকুমার যিশুনের কাছে দিয়ে এসো। আমরা রাজপ্রাসাদের রান্নাঘর দেখি যেখানে আমাদের রান্নাঘরের একজন রাঁধুনিকে দেখানো হয় যার নাম ইম। সে সবার খাওয়ার তদারতি করে। সে মিয়ং নামের একজন রাঁধুনির কাছে এসে কিছুই বলে না। তখন রাজপ্রাসাদের রান্নাঘরের রাজার ধরে আনা সেই ডাইনিটির কথা সবাই আলোচনা করতে থাকে। তখন মিয়ং জানায় যে গুজব নিয়ে আলোচনা করার স্বভাব পায় না। তখন ওখানে থাকা আরেকজন বলে ওঠে, তুমি জানো না রাজমাতার কাছে যেই কিম নামের মহিলাটি থাকে সে আসলে আমাদের ইমের খুব ভালো বন্ধু, তাই জন্যে আমরা রাজপ্রাসাদের সমস্ত খবর এত তাড়াতাড়ি জানতে পারি। এরপরে রান্নাঘরের পরবর্তী রাঁধুনি কে হবে সেই নিয়ে ওরা আলোচনা করতে থাকে। আসলে গত 1 মাস আগে রান্নাঘরের প্রধান রাঁধুনি মারা গিয়েছে। তখন সেখানে প্রাসাদের একজন এসে বলে যে মিয়ংয়ের রান্না সবচেয়ে মজার, তাই পরবর্তী প্রধান রাঁধুনি সে হতে পারে। প্রধান রাঁধুনির মৃত্যুর পর এটাই নতুন প্রধান রাঁধুনি নিয়োগ করার সময়। তখন ওখানে সখীর দাসীরা আসে। মিয়ং যে তাদেরই লোক সেটা মিয়ং আর দাসীর তাকানো দেখেই আমরা বুঝতে পারি। এরপরে দাসীরা রাতের খাবারের বিবরণ দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে সখী ইয়োনাকে নিয়ে ভাবতে থাকে। তখনই ওর কাছে রাজ সেক্রেটারি সঙ্গে আসে। সে সখীকে সমস্ত কিছু বর্ণনা করে বললে সখী ইয়োনার ব্যাপারটা জিজ্ঞাসা করলে সঞ্জে জানায় যে এটা রাজার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এ বিষয়ে সে কিছুই জানে না। যেটা শোনার পরে সখী চিন্তায় থাকলে সঞ্জে জানায় চিন্তার কোনো ব্যাপার নেই, শুনেছি সে খুব ভালো রাঁধুনি। এই বলে সে ওখান থেকে আনা সমস্ত সোনা গয়না তাকে দিয়ে দেয়। সখী আরও কিছু আছে কিনা জিজ্ঞাসা করে, তাছাড়া ওর সাথে যা তা ব্যবহার করে। আসলে শাহী সখী সবার সাথেই এমনভাবে জোর খাটাতো আর এরকমই খারাপ ব্যবহার করত। সে সঞ্জেকে বলে যে আমার আদেশ দেওয়ার আগেই যেন সমস্ত কাজ হয়ে যায়। এরপরেই সঞ্জে তার বাবার সাথে এই ব্যাপারটি নিয়ে কথা বলে যে একজন সামান্য সখী সে আমাদের আদেশ করে শুধুমাত্র এই কারণে কারণ রাজা ওর একটু বেশি পরোয়া করে। এখানে শাহী সখী বলতে বোঝায় যে রাজার উপপত্নী। আগেকার দিনে রাজারা বিয়ে না করেই এরকমই উপপত্নী রাখতো। সহজ ভাষায় বলা যায় যে এটা হলো রাজার রক্ষিতা। আর এই সখী হলো রাজার 4 নম্বর শাহী সখী। সঞ্জে তার বাবাকে জানায় যে খাবার পরিচালনা করার জন্য সে নতুন লোক নিয়োগ করে দেবে। তখন ওর বাবা জানায় যে রাজা তো সখী ছাড়া অন্য কোনো মহিলার দিকে পাত্তাই দেয় না। ওর বাবা বলে রাজবাড়িতে শাহী কাজ করাটা ভাগ্যের ব্যাপার, এই কাজের জন্যে আমি 7 জন্মও নিতে পারি। তখন সঞ্জে বলে যদি চাকরগিরি করতে হয় তাহলে এইবার মালিকটাই বদলে ফেলি। যেটা শুনে ওর বাবা বলে তুই কি সেই ডাইনির কথা বলছিস? মাথা ঠিক আছে তো? সখী ছাড়া মহারাজের মন আর কারোর জন্যই স্পন্দন করে না। যেটাতে সঞ্জে বলে হৃদয়ের কাজ হচ্ছে স্পন্দন করা, আর সেটা তো যে কারোর জন্যই স্পন্দন করতে পারে। ওই ডাইনিটিও শাহী সখীর জায়গা নিতে পারে। এদিকে গভীর রাতে একটি মুখোশ পরা লোক এসে ইয়োনাদের মুক্ত করে ওখান থেকে ওদের নিয়ে পালিয়ে আসে। ওরা পালিয়ে যাচ্ছিল এটা জানতে পেরে প্রহরীরা ওদের পিছু নেয়। এদিকে সখীর দাসী এসে জানায় যে ডাইনিটি কারাগারে নেই, মনে হয় রাজা ওকে নিয়ে গিয়েছে। এদিকে সেই মুখোশধারী লোকটি ইয়োনাকে একটি নাটকের জায়গায় নিয়ে যায় যেখানে সবাই একই ধরনের মুখোশ পরে থাকে।
চারিদিকে এত আলোর ঝলমলানি দেখে তারা দুজনেই একটু ঘাবড়ে যায়। ওরা দুজনেই সেই লোকটিকে খুঁজতে থাকে যারা ওকে মুক্ত করেছিল। তখন একজন বলে ওঠে, এই অনুষ্ঠানটি তোমাদের কেমন লেগেছে? এই আয়োজন তো তোমাদেরই জন্য। আর আমরা দেখতে পাই যে ওই মুখোশ পরে লোকটা আসলে আর কেউ নয়, স্বয়ং রাজা। ইয়োনা রাজাকে দেখে চমকে যায় আর ওকে জিজ্ঞাসা করে যে তাদের এখানে কে নিয়ে এসেছে। তখন আমাদের গঙ্গিলকে দেখানো হয়, যে রাজার সিক্রেট কাজ করে, যেটা রাজা ছাড়া আর কেউ জানে না, যাকে আবার দেখে খিলগাম তো একদমই ফিদা হয়ে যায়। তখনই ইয়োনা বলে, এখন এই সবের সময় নয়, সে আমাদের ঠকিয়েছে। যেটা শুনে খিলগাম বলে, দেখতে কি সুন্দর, এরকম লোকের কাছে তো আমি আবার প্রতারিত হতে রাজি আছি। তখন রাজা বলে, এটা আমার পছন্দের অভিনেতা, সে মুখোশ নাচ করে। তখন রাজা তাকে একটি মোহরের থলি দিয়ে চলে যায়। খঙ্গিল আড়ালে এসে যখন মোহরের ব্যাগটি খুলে, তখন সে দেখে যে তার ভেতরে একটি ছোট্ট চিরকুট রয়েছে, যার মধ্যে লেখা আছে, জঙ্গলে আমার ওপরে কেউ একজন হামলা করেছিল, তাকে খুঁজে বের করো। ইয়োনা রাজাকে জিজ্ঞাসা করে, এসবের মানে কি? রাজা বলে, কেন, তোমার মজা লাগেনি? এত সহজে তুমি তো পালাতে পারবে না, তোমার এত সাহস কি করে হয়? ইয়োনা বলে, আমি পালাতাম না যদি ওই মুখোশধারী বদমাইশটা আমার কাছে না যেত। রাজা বলে, তুমি বাঁচতে চাও না? এসব বেয়াদবি কথা আমায় বলো কি করে? সে তখনই সৈন্যদের গরম লোহা আনতে বলে। ওরা দুজনেই সেটা শুনে খুব ভয় পেয়ে যায়। তখন আমরা লক্ষ্য করি যে আড়াল থেকে সাইসোখে একজন দাসীকে নিয়ে রাজাকে দেখছে যে রাজা ইয়োনার সাথে কি করে। রাজা আদেশ দেয়, গরম করে আনা লোহাটি দিয়ে খিলগামের চোখগুলোকে অন্ধ করে দাও। যেটা শুনে ইয়োনা রাজার কাছে মিনতি করে যে, মহারাজ এমন করবেন না, আমি আর কোনোদিনও পালানোর চেষ্টা করব না। যেটা শুনে রাজা খিলগামকে ছেড়ে দেয়। ইয়োনা আবার কারাগারে ফেরত যেতে চাইলে রাজা বলে, আমার অনেক খিদে পেয়েছে, তাই জন্যে তোমাকে আমার জন্যে খাবার বানাতে হবে। ইয়োনা বলে, অবশ্যই বানিয়ে দেব, কিন্তু আমার সাহায্য করার জন্যে খিলগামকে আমার সাথে যেতে দিতে হবে। রাজা রাজি হলে ইয়োনা রাজাকে তার পছন্দের খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলে রাজা বলে, এক খাবার বারবার দিলেই তুমি মরবে, নতুন খাবার রান্না করে নিজেকে বাঁচাও। তাদের এই সমস্ত কথা বলতে দেখে সাইসোখি ওখান থেকে চলে যায়। এই সমস্ত ঘটনা দূর থেকে আবার সংজে দেখে ফেলে। এদিকে একজন মহিলা রাজার জন্য খাবার বানাবে, এটা শুনে সবাই অবাক। রাজপ্রাসাদের একজন বলে যে এই মহিলা খাবার বানাবে, এটাই রাজার আদেশ। তখন ইম জিজ্ঞাসা করে যে রাজমাতা কি এই খবরটি জানে? রাজা বলেছে এটাই গুরুত্বপূর্ণ। তারপরে তারা সবাই ইয়োনাকে জিজ্ঞাসা করে যে রান্নাবান্না কিছু জানো? তারা সবাই রান্নার কয়েকটা কথা বলে, কিন্তু ইয়োনা তো এই সব সম্পর্কে কিছুই জানে না। ইয়োনা বলে, আমি অনেক দূর থেকে রান্না শিখেছি, তোমরা চিনবে না। কিন্তু তারপরেও তারা সবাই ইয়োনার মাথা খেতে থাকলে খিলগাম বলে যে রাজার আদেশের ওপরে তুমি কথা বলবে? যেটা শোনার পরে যে যার কাজে চলে যায়। তাদের ডাকলেও তারা আর ফিরে তাকায় না। এদিকে ইয়োনা তো জানেই না কোথায় কি রয়েছে, তাও সে এগিয়ে যায়। তাকে দেখে খিলগামও তার সাথে এগিয়ে যায়। রাজপ্রাসাদের লোকটি জানায় যে এই মেয়ের রান্না রাজার খুব পছন্দের, এই কথাটা সবাইকে জানিয়ে দেবে। এদিকে ইয়োনা চারিদিকে ঘুরে দেখতে থাকে। তখনই খিলগাম বলে যে আমি কাঁচা মাংসের গন্ধ পাচ্ছি, জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে মাংস কাটা হয়েছে। তারপরে ইয়োনা গন্ধ শুকে বলে যে এটা হরিণের মাংস। ইয়োনা রান্নাঘরের প্রধানকে জিজ্ঞাসা করে যে এখানে কি হরিণ আনা হয়েছিল? প্রধান বলে যে হ্যাঁ, মহারাজ শিকার করে পাঠিয়েছিলেন তখন। ইয়োনা খুশি হয়ে রান্নার প্রস্তুতি নিতে থাকে। এরপরেই সে ঝটপট করে রান্নাটি করে ফেলে। রান্না প্রস্তুত করা হয়ে গেলে সে প্রধানকে দেখায়। এদিকে সাইসোখি জানতে পারে যে মেয়েটি এর আগেও গভর্নরের অফিসে রান্না করেছিল এবং সে এখন রাজার জন্য রান্না করছে। এটা শুনে সে রাজার সাথে দেখা করার জন্য চলে যায়। এদিকে ইয়োনাকে রাজার খাবার সার্ভ করতে নিয়ে যাওয়া হয়। ভেতরে গিয়ে রাজার পোশাক দেখে ইয়োনা তো অবাক হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে, খাবার খাওয়ার জন্য এভাবে জামাকাপড় খুলে কে বসে? তখন ওখানে থাকা রাজার প্রধান সেবিকা চইস, যে কিনা খাবার টেস্ট করে, সে ইশারায় ইয়োনাকে খাবার সার্ভ করতে বলে। সে রাজার সামনেই খাবার নিয়ে যায় আর তাকে বলে যে এগুলো ফরাসির বিখ্যাত খাবার। তারপরে ইয়োনা খাবারগুলোর বিবরণ দিতে থাকে। রাজার খাওয়ারের আগে চই সেই খাবারটি টেস্ট করে খুবই মজা পায় এবং রাজাকে ইশারায় খেতে বলে। রাজা খেয়ে অবাক হয় যে এত মজার খাবার সে আগে কখনো খায়নি। বাকি খাবারগুলোও চই টেস্ট করে এবং রাজাকে খেতে বলে। রাজা সেই খাবার খেয়েও অবাক হয়ে যায় যে এত মজা খাবারগুলোর মধ্যে। এরপরে ইয়োনা বাকি খাবারগুলোর বর্ণনা দিলে রাজা ওকে জিজ্ঞাসা করে যে তুমি এই সমস্ত কোথা থেকে শিখেছো? ইয়োনা আবার আগের মতনই বলে যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি। যেটা শুনে রাজা বলে যে তুমি খাবার তো খুব ভালো বানাও, কিন্তু তোমার মাথার সমস্যাটা মনে হয় এখনও ঠিক হলো না।
এর পরের খাবারগুলো যখন চই টেস্ট করতে যাবে তখন রাজা ওকে থামিয়ে দিয়ে বলে যে এবারের খাবারগুলো ইয়োনা টেস্ট করবে। ইয়োনা খাবারগুলো টেস্ট করলে রাজা ইয়োনার জায়গায় তার নিজের মাকে কল্পনা করে। রাজা ইয়োনাকে বলে এবারে আমাকে খাইয়ে দাও, যেমনটা তার মা তাকে খাইয়ে দিত। তখন ইয়োনা রাজাকে খাইয়ে দিলে রাজা মজা নিয়ে সেই খাবারটি খেতে থাকে। সে বলে তুমি কিভাবে জানলে যে আমি এই খাবারটি পছন্দ করব? ইয়োনা বলে আমি রাজা ইয়নহির ব্যাপারে অনেক পড়েছিলাম, এমনকি এই খাবারটি বানিয়ে আমি প্রতিযোগিতাও জিতেছিলাম, কিন্তু কখনো ভাবিনি যে এই খাবারটি আমি তোমাকে খাওয়াবো, স্বপ্নের মতো লাগছে। তখন রাজা বলে ওঠে রাজা ইয়নহি, তুমি এর আগেও এই রাজার নাম বলেছিলে, আসলে এটা কোন রাজা? তখন ইয়োনা কথা ঘুরিয়ে বলে যে আমার আসলে মনে নেই, বলতে পারছি না। তখনই সেখানে সাই সখী চলে আসে আর ভেতরে যেতে চাইলে রান্নাঘরের প্রধান তাকে দরজা গড়াতেই আটকে নেয়। তারপরে সে জোরপূর্বক দরজা খুলে ভেতরে গিয়ে দেখে যে রাজা ইয়োনার সাথে হেসে হেসে কথা বলছে। রান্নাঘরের প্রধান সখীকে আটকাতে গেলে সে সেখানেই ঝামেলা করতে থাকে। তখন রাজা ভেতর থেকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। সখী জানায় যে মহারাজ, আমি আপনার জন্য একটি চিত্রকর্ম নিয়ে এসেছি, কিন্তু মনে হচ্ছে ভুল সময় এসেছি। তখন রাজা বলে হ্যাঁ, তুমি তোমার কক্ষে ফিরে যাও। এই প্রথমবারের মতো রাজার মুখে এমন কথা শুনে সখী ওখান থেকে চলে যায়। সখীকে দেখে ইয়োনা ভয় পেয়ে বলে যে আমি এখান থেকে চলে যাই। তখনই রাজা ওর হাত ধরে কাছে টেনে বলে যে আমি তোমাকে যাওয়ার অনুমতি দেইনি। এটা বলে রাজা ইয়োনাকে কাছে টেনে নিলে ইয়োনা মনে মনে বলতে থাকে আমায় কাছে টানছে কেন? রাজা বলে তোমায় বাছাই করেছি। ওখান থেকে বেরিয়ে ইয়োনা ভাবতে থাকে কি জন্য তাকে বাছাই করা হয়েছে। তাহলে কি রাজা তাকে আবার নিজের সাই সখী বানাতে চাইছে? কিন্তু এরকম হলে তো ইতিহাস বদলে যাবে। তখনই সংজয় ইয়োনাকে বলে এত কি ভাবছো? সে ইয়োনাকে আরও বলে যে রাজা যা যা বলবে সেই সব কিছু তোমাকে আমায় বলতে হবে, কিন্তু ইয়োনা না করে দেয়। তখন সংজয় ওকে বলে যে তোমার কি একটা বন্ধুর প্রয়োজন নেই? আমি কিছুক্ষণ আগেই দেখলাম এখানে সাই সখী এসেছিলেন আর রাজা প্রথমবারের মতো তার সঙ্গে দেখা না করেই তাকে ফিরিয়ে দিয়েছেন। তুমি সাই সখীর চোখে এসে গিয়েছো, সে এখন তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে, তাই কোনো সাহায্য ছাড়া তুমি এই প্রাসাদে টিকতে পারবে না। ইয়োনা মনে মনে ভাবতে থাকে আসলে ব্যাপারটা কিন্তু ঠিক। সংজয় বলে আমি তোমাকে গোপনে সাহায্য করব, কেউ জানতে পারবে না। ইয়োনা জানায় যে ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে, আমাকে একটা ব্যাগ খুঁজে এনে দিতে হবে। যেটা শুনে সংজয় বলে বগ? সংজয়কে ইয়োনা হ্যান্ডব্যাগের কথা বললে সে কিছুই বুঝতে পারে না। অনেক কষ্ট করে ইয়োনা তাকে বোঝালে সংজয় জানায় যে আচ্ছা থলে। তখন ইয়োনা বলে হ্যাঁ ঠিক বলেছেন, থলে। এদিকে রাঁধুনি মিয়ং ইয়োনার রান্না করা খাবার খেয়ে অবাক হয়ে যায় যে এত ভালো রান্না সে আগে কখনো খায়নি। এদিকে ইয়োনাকে বের করার জন্য সখী নানা ধরনের জাল বেছাতে থাকে। রান্নাঘরে কখনো খাবার পাত্রের মধ্যে সাপ রেখে দেয়, তো কখনো অন্য কিছু। আর এই সমস্ত কিছু রাঁধুনি মিয়ং সখীর আদেশে করছিল, যার ফলে ইয়োনা বাধ্য হয়ে যেন নিজে থেকেই এখান থেকে চলে যায়। পরের দিন রাজার কাছে সংজয় সমস্ত মন্ত্রীদের পদত্যাগের পত্র নিয়ে আসে। কারণ হিসেবে গভর্নরকে বন্দি করার কারণ দেখালে রাজা বলে অপরাধীকে শাস্তি দেওয়া কি অপরাধ? সংজয় বলে অপরাধ না, আসলে তারা ডাইনির মৃত্যু চায়। এটা শুনে রাজা বলে যে সবাই চলো আর ওখানে ডাইনিকেও নিয়ে এসো। মন্ত্রী সবাই বলে যে আমরা এই ডাইনির মৃত্যু কামনা করি, ওকে মৃত্যুদণ্ড না দিয়ে বন্দি করা হয়েছে কেন? তখন রাজা রেগে যায়। সবার মধ্যে ইয়োনাকে ডাকা হয়, মানে আমরা ড্রামার প্রথমে যেই সিনটা দেখেছিলাম এটা হচ্ছে সেই সিন। এদিকে সাই সখীর দাসী সাই সখীকে জানায় যে ওই ডাইনির বিরুদ্ধে সে চারিদিকে গুজব ছড়িয়ে দিয়েছে, এখন আরও বাঁচতে পারবে না। এদিকে রাজা সবার সামনে একটি তলোয়ার বের করে ইয়োনাকে রাজার প্রধান রাঁধুনি বানিয়ে দেয়। রাজা ইয়োনাকে বলে এর মানে জানো, আজ থেকে তুমি আমার জন্য খাবার বানাবে, কিন্তু যদি ওই খাবার দ্বিতীয়বার আমাকে খাওয়ানো হয় কিংবা আমার খাবার পছন্দ হয় না তাহলে সেই দিনই তোমায় মৃত্যুদণ্ড দেওয়া হবে। এদিকে সখীর কাছে সেই দাসীটি ক্ষমা চায়। সখী বলে রাজা তাকে এখন প্রধান রাঁধুনি বানিয়েছে, তাই আমি কোনো কিছুই করতে পারবো না। যার ফলে সখী সাহায্য নেওয়ার জন্য রাজমাতার কাছে পৌঁছে যায়। সখী রাজমাতাকে জানায় যে রাজার ওপর আক্রমণ করা হয়েছিল, যেটা শুনে রাজমাতা বলে এই খবরটা আমাকে আগে কেন দেওয়া হয়নি? সখী জানায় যে এটা রাজার আদেশ ছিল, তাই এই খবরটি কাউকেই দেওয়া হয়নি, কিন্তু এখন দেখছি ওই ডাইনিকে নিজের প্রধান রাঁধুনি বানিয়ে নিয়েছে, তাই আমি হাতের ওপরে হাত রেখে বসে থাকতে পারি না, তাই জন্য আমি আপনার সাথে দেখা করতে চলে এসেছি। ডাইনিটি কোথা থেকে এসেছে, কোন বংশের, কোনো কিছুই ওর ব্যাপারে কেউ জানে না। চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু শাহী রান্নাবান্নার কাজে দখল দেওয়ার অধিকার না আমার রয়েছে না অন্য কারোর। সখী রাজমাতাকে বলে তাহলে আপনি ওই ডাইনিটির পরীক্ষা নিয়ে দেখতে পারেন। বুদ্ধিটি রাজমাতারও পছন্দ হয় এবং সে এতে মত দেয়। এখন ইয়োনা এবং খিলগামকে থাকার জন্য আর কারাগার নয় বরং একটি রুম দেওয়া হয়, যা দেখে দুজনেই অনেকটা খুশি হয়। তারপরেই ওখানে ইয়োনাকে হেড শেফের পোশাক দেওয়া হয়। এদিকে রান্নাঘরের সমস্ত রাঁধুনিরা এটা মানতে পারছে না যে তাদের প্রধান রাঁধুনি হিসাবে একজন মহিলাকে নিয়োগ করা হয়েছে।
তখন ওরা সবাই মিলে বুদ্ধি করতে থাকে যে ওরা ইয়োনার এমন অবস্থা করবে যাতে ইয়োনা নিজের থেকেই এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পরের দিন ইয়োনা রাঁধুনির পোশাক পরে রান্নাঘরের দিকে যায়। এদিকে বাকি রাঁধুনিরা সমস্ত জিনিসপত্র উলটপালট করতে থাকে। এরপরে ইয়োনা যখন রান্নাঘরে আসে তখন রাঁধুনিরা ওকে প্রশ্ন করে যে তার কি দক্ষতা আছে। কিছু দক্ষতা ছাড়াই সে প্রধান রাঁধুনি হয়ে গিয়েছে, যেটা শুনে ইয়োনা বলে যে সে এখানে সবার থেকে ভালো খাবার বানায়, তাই জন্যই তাকে প্রধান রাঁধুনি করা হয়েছে। তারপরে ইয়োনা ওখানে সবার পরিচয় নিতে থাকে। তারপরে বলে যে রান্না শুরু করো। তখন ইম বলে যে আপনি প্রধান রাঁধুনি, তাই আপনি বলবেন যে কি রান্না হবে। তখন ইয়োনা বলে আমি তো কিছুই চিনি না এখানের, মহারাজ আমাকে বলেছে আমি শুধু বসে বসে দেখব যতদিন না পর্যন্ত আমি এই রান্নাঘর সম্পর্কে জানতে পারি। যেই কথাটি শোনার পরেই ওরা সবাই ছোটাছুটি করতে শুরু করে দেয়, কারণ তারা তো সবকিছুই ইয়োনার আসার আগে জিনিসপত্রগুলোকে লুকিয়ে দেয় এবং কিছু জিনিসপত্র খারাপ করে দিয়েছিল। তারা ভেবেছিল ইয়োনাকে রান্না করতে হবে এবং খাবারটি খারাপ হলে সেই সমস্ত দোষ ইয়োনার ঘাড়ে গিয়ে চাপবে। কিন্তু এখন তো ওদেরকেই সমস্ত রান্না করতে হবে। তখন ওখানে রাজমাতার একজন দাসী এসে ইয়োনাকে বলে যে রাজমাতা আপনার সাথে দেখা করতে চাইছেন। ইয়োনা রাজমাতার সাথে দেখা করতে গেলে রাজমাতা বলে তুমিই সেই ডাইনি যাকে প্রধান রাঁধুনি বানানো হয়েছে। ইয়োনা বলে আমি কোনো ডাইনি নই, আমি একজন সাধারণ মানুষ। সবার কাছে তোমার রান্নার ব্যাপারে অনেক শুনেছি। যদি তোমার রান্না যেমন আমি শুনেছি তেমন না হয় তাহলে তোমার হাত কেটে নেওয়া হবে। তাই তুমি আমার জন্য রান্না করো, অন্য রাঁধুনিদের সাথে তোমার একটি প্রতিযোগিতা হবে। ইয়োনা হাত কাটার ব্যাপারটা শুনে ভয় পেয়ে যায়। সে তখন সখীর দিকে দেখে বুঝতে পেরে যায় যে এই সমস্ত সখীর কারসাজি। এদিকে রাজার কাছে একটি পত্র আসে যেখানে একজনের সাথে দেখা করার কথা বলা হয়েছে, যার সাথে রাজা দেখা করলেই সে তার মায়ের মৃত্যুর খবর জানতে পারবে। তখনই ওখানে সংজে এসে বলে যে ইয়োনাকে রাজমাতা ডেকে পাঠিয়েছে। রাজমাতা ইয়োনার সাথে বাকি রাঁধুনিদের প্রতিযোগিতা করাতে চায় এবং তার মধ্যে ইয়োনা হেরে গেলে ওর হাত কেটে দেওয়া হবে। এরপরে ইয়োনার সাথে বাকি রাঁধুনিদের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সখী ওখানে বসে ভাবতে থাকে ইয়োনা কোনো মতেই এই প্রতিযোগিতা জিততে পারবে না, কারণ রাজমাতা খাবারের প্রতি প্রচুর খিটখিটে মেজাজের, ওনার সহজেই কোনো খাবার পছন্দ আসে না। তখনই সেখানে রাজা পৌঁছে যায়, যাকে দেখে রাজমাতা বলে তুমি প্রধান রাঁধুনি বানিয়েছো, তাই জন্য আমি একটি প্রতিযোগিতা রেখেছি, সে আসলেই এই প্রধান রাঁধুনি হবার যোগ্য কিনা। রাজা বলে আমি তাকে নিজের হাতে প্রধান রাঁধুনি বানিয়েছি, তাই প্রতিযোগিতার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু রাজমাতা কোনোভাবেই না মানলে রাজা বলে ঠিক আছে, তাহলে এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে বাদ দিয়ে বাকি সবার হাত কেটে দেওয়া হবে। রাজমাতা বলে তাদের হাত কাটা হবে না, এই ডাইনি আর তারা এক নয়। তখন রাজা বলে যে আইন সবার জন্য সমান, তাই যারা হেরে যাবে তাদের হাত কেটে দেওয়া হবে। এটা বলে সে হাত কাটার জন্য কাটার নিয়ে আসে। এরপরে রাজা ইয়োনার দিকে তাকিয়ে বলে তুমি যদি সত্যিই ভবিষ্যৎ থেকে এসে থাকো তাহলে এমন কিছু রান্না করো যেটা এর আগে কেউ কখনো দেখেনি এবং খায়নি। ইয়োনা কি পারবে প্রতিযোগিতা জিতে নিজের হাতগুলোকে রক্ষা করতে, নাকি রাঁধুনিদের কাছে হেরে গিয়ে নিজের হাতগুলোকে বিসর্জন দিবে? এরকম প্রশ্ন রেখে আমাদের এই এপিসোডটি এখানেই শেষ হয়। থ্যাংক ইউ। এপিসোডটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। এখানে অনেকেই আছেন যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।